আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম ওয়াসিদ। আজকে আমরা আমাদের এসএসসির জীববিজ্ঞানের চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের নাম আমরা সবাই দেখতেছি কি খাদ্য, পুষ্টি এবং পরিপাক। ওকে, আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা যখন আমরা শুরু করতেছি, সো এই চ্যাপ্টারের যে তিনটা নাম আমরা দেখতেছি, অবভিয়াসলি তাদের কিছু বেসিক টার্ম আছে, তাই না? তাদের কিছু এক্সপ্লেনেশন আছে। আগে আমরা ওগুলো নিয়ে একটু আলোচনা করি। সাপোজ আমি তোমাকে বললাম কি চ্যাপ্টারের নাম খাদ্য, পুষ্টি এবং পরিপাক। আশা করি তোমার এই তিনটে সম্পর্কেই খুব ভালো একটা আইডিয়া কিন্তু অলরেডি আছে। যেমন আমি যদি ভাইয়া খাদ্য কাকে বলে, খুবই সিলেক্ট কোয়েশ্চেন, বাট এটার কিন্তু একটা প্রপার এক্সপ্লেনেশন আছে। খাদ্য হচ্ছে আমরা আমাদের জীবন ধারণের জন্য যেসব জিনিস আহার করে বেঁচে থাকি তাকে আমরা কি বলবো, খাদ্য বলবো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে ধরো খুবই সিম্পল একটা জিনিস, খাদ্য আমরা সবাই চিনি, বাট এটারও কিন্তু একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ তারপর বললাম আমি পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে। পুষ্টি কাকে বলার আগে আমার পরিপাক জিনিসটা কিন্তু জানা লাগবে। পরিপাক কিন্তু আমি আগে থেকেই জানি। পরিপাক মানে কি? পরিপাক মানে হচ্ছে যে জৈব একটা জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে একটা মানে জটিল খাদ্যবস্তুগুলো, আমরা তো জানি জটিল খাদ্যবস্তু কোনগুলো, যেগুলো আমরা নর্মালি আহার করতেছি, লাইক আমরা ভাত খাচ্ছি, আমরা রুটি খাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খাচ্ছি, আমরা মাছ মাংস খাচ্ছি, এগুলো তো কি, এগুলো জটিল খাদ্যবস্তু। জটিল খাদ্যবস্তু নর্মালি আমাদের দেহে কি হইতে পারবে না, শোষণ হতে পারবে না, ডিরেক্টলি তো শোষণ হতে পারবে না। তাকে আগে কি হইতে হবে, তাকে সরল হইতে হবে। তাইলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তুগুলো বিভিন্ন এনজাইমের সহায়তায়, বিভিন্ন এনজাইম, হরমোন এগুলোর সহায়তায় ভেঙে সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী খাদ্য উপাদানে পরিণত হয়, তাকে আমরা কি বলি, পরিপাক ক্রিয়া বলি। তাকে আমরা কি বলি, পরিপাক বলি, ঠিক আছে? এবং এই পরিপাকের জন্য যে তন্ত্রটা আমাদের দেহের মধ্যে আছে তাকে আমরা কি বলি, পরিপাক তন্ত্র বলি, ঠিক আছে? সো আমরা এটা থেকে বুঝতে পারতেছি এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে পড়াশোনা করব, অবশ্যই পরিপাক তন্ত্র নিয়ে পড়াশোনা করব, তাই না? আচ্ছা, এবং আমরা খাদ্য নিয়ে পড়াশোনা করব, আমরা উদ্ভিদের খাদ্য নিয়ে পড়াশোনা করব, আমরা প্রাণীর খাদ্য নিয়ে পড়াশোনা করব, আমরা শুষ্ক খাদ্য নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? যা যত রকম খাবার দাবার আছে সব কিছু নিয়ে পড়াশোনা করব। তারপর আছে পুষ্টি। আচ্ছা, এই যে পরিপাকের ফলে আমরা যে একটা খাবার খাচ্ছি না, ওই খাবারের ইফেক্টিভনেস কতটুকু, এটাই হচ্ছে তার পুষ্টি। যেমন আমি ধরো আমিষ জাতীয় একটা খাবার খাচ্ছি, আমরা তো সবাই আমিষ চিনি, ধরো আমি মাছ মাংস এগুলা খাচ্ছি, ডাল এগুলা খাচ্ছি, তো খাওয়ার ফলে আমার উদ্দেশ্যটা কি, যাতে আমার দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ হয়। এই যে ভাই আমার দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ, এটাই হচ্ছে কি পুষ্টি, ঠিক আছে? অর্থাৎ আমি যে খাবারটা খাইলাম সেটা আমার কোষের মধ্যে গ্রহণ হয়ে, কোষের মধ্যে শোষিত হয়ে যে কাজটা আমরা পাচ্ছি, যে ফলাফলটা আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমাদের পুষ্টি। তাহলে ভাই চ্যাপ্টারের তিনটা টার্ম আমরা ভালো করে বুঝছি, ঠিক আছে? ওকে, আসি আবার আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকি, ঠিক আছে? আচ্ছা, স্লাইডটা এদিকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে চ্যাপ্টারের শুরুতেই সুন্দর করে একটা তোমার বিভিন্ন রকম খাবার দাবারের চিত্র দিচ্ছে। এখানে ভাইয়া খাবার দাবারের চিত্র দেখে আমরা খুব সিম্পলি সবগুলো কিন্তু আলাদা ইজিলি করতেই পারবো। যেমন বেশিরভাগ এখানে ফলমূল দিচ্ছে, তাই না? আমরা জানি ফলমূলের মধ্যে সবচেয়ে বেশি কি থাকবে, ভিটামিন থাকবে, অবশ্যই পানি আছে এবং খনিজ লবণ বেশি আছে, তাই না? এবং কি আছে, বেশিরভাগ ক্ষেত্রে শর্করা থাকে। অর্থাৎ খাবারের মধ্যে এই যে আমরা ধরো আপেল খাচ্ছি ভাইয়া, আমরা ধরো এই যে তোমার টমেটো আছে, এখানে কলা আছে, অর্থাৎ আমাদের যে জিনিসটা মুখের মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগে না, এই যে আঙ্গুর, আঙ্গুর আমাদের মুখের মধ্যে একটু মিষ্টি লাগে না কেন? বিকজ আঙ্গুরের মধ্যে কি আছে, আঙ্গুরের মধ্যে ফ্রুক্টোজ আছে। কি আছে? ফ্রুক্টোজ আছে। এই যে ভাই ফ্রুক্টোজ, এটা কি, এটা হচ্ছে একটা সরল শর্করা। সরল না, আসলে সরল তো পরবর্তীতে হবে। সরল হচ্ছে যখন এটা তোমার এই যে তোমার এক অণু বিশিষ্ট, অর্থাৎ একটা মনোমার বিশিষ্ট যখন কার্বোহাইড্রেট হবে তখন জিনিসটা সরল হবে, এটা পরবর্তীতে আসছে। অর্থাৎ এখন দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের এক মনোমার বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট। জিনিসটা একটু পরে বুঝবা, যখন চ্যাপ্টারের মধ্যে যাবো তখন জিনিসটা বুঝবা এক মনোমার বা দ্বি মনোমার বা ডাইমার অথবা ট্রাইমার এগুলো কি, ঠিক আছে? আচ্ছা, তুমি জেনে রাখো এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে ফ্রুক্টোজ একটা কি, আমরা জানি কার্বোহাইড্রেট। ওকে, তাহলে বুঝতে পারছি তো? এই যে এগুলো দেখতেছেন, এই যে দুধ, দুধ আমরা সবাই জানি দুধ কি, দুধ হচ্ছে অবশ্যই একটা কি প্রোটিন বা আমিষ, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক চিত্রটা একটু করে দেখে তো বোঝার দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে ফার্স্টে কিছু ভুংভাং লেখাপড়া লিখছে, এটা অবশ্যই আমাদের জানতে হবে, পড়তে হবে। বিকজ ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে এই যে লাইনগুলো পড়তেছো না, এই যে লাইনগুলো কিন্তু আমরা এই জন্য পড়তেছি না যে হ্যাঁ আমার এখান থেকে কিছু বোঝার আছে, সব কিছু থেকে কিন্তু বোঝার জিনিস থাকে না। এই যে জিনিসগুলো আমরা পড়তেছি না, এগুলো আমাদের কোথায় লাগবে জানো? যখন আমরা সৃজনশীলের মধ্যে গ কিংবা ঘ এগুলো যখন আনসার করব, তখন হচ্ছে আমাদের মাথায় যে আমরা একটা জিনিস বানিয়ে বানিয়ে তো লিখতে পারবো না। আমরা জীববিজ্ঞান কি বানিয়ে বানিয়ে লিখতে পারবো? পারবো না। আমার মাথার মধ্যে কিছু ইনফরমেশন থাকা লাগবে এবং আমি এই জিনিসটাকে একটু বড় করে লেখা লাগবে, তাই না? ধরো গ ঘ তো আমি ছোট করে লিখতে পারবো না। এটার জন্য আমার এইসব লাইনগুলো একটু পড়ে মাথার মধ্যে সেট করে রাখা লাগবে যে হ্যাঁ আমি যখন গ বা ঘ আনসার করব তখন হ্যাঁ আমার হচ্ছে লেখার একটু বড় করে লেখা লাগবে। দ্যাটস ওয়াই আমার এইসব ইনফরমেশন বা এইসব কথাগুলো যেগুলো খুবই সিলি
বাট আমার জানা লাগবে, এগুলো খুবই নর্মাল কথাবার্তা, বাট আমার জানা লাগবে কেন, যাতে আমি লেখার একটু প্রলং করতে পারি বা বড় করতে পারি, ঠিক আছে। সো এগুলো আমরা জানি বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, এইসব আর কি, তোমার এগুলো তো পড়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে বলা আছে এই অধ্যায়ের পরে আমি কি কি জানতে পারবো। অবশ্যই আমরা যখন পড়তে থাকবো আমরা সবগুলো একটা একটা ভালো করে টাচ করব, এবং আমি এনশিওর করব তোমাদের যাতে এখানে একটা টপিক নিয়েও বিন্দুমাত্র ঝামেলা না থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কনসেপ্ট যাতে অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে, যে হ্যাঁ পরীক্ষায় গিয়ে তোমার সৃজনশীল আসলে আমি সৃজনশীলটা বুঝতে পারছি যে হ্যাঁ ভাইয়া এটা বিএমআর বা বিএমআই থেকে আসছে, এবং আমি বিএমআই সম্পর্কে আমার পুরোপুরি ধারণা আছে, এটা জিনিসটা কি, জিনিসটা আমি কিভাবে আনসার করব, জিনিসটা প্রপার আনসারটা কি, এবং এই অনুযায়ী আমি গ কিংবা ঘ আনসার করতে পারবো, এইটুকু এনশিওর আমি তোমাদের করবো, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আসি, ঠিক আছে, এগুলো লেখছে তোমাদের কি কি আছে, কি কি লাগবে। এটা হচ্ছে আমাদের প্রাণীর পার্টটা, আগে ছিল উদ্ভিদের পার্টটা, ঠিক আছে। যেহেতু তোমাদের এখন যেহেতু এখানে তোমাদের এসএসসি লেভেলে আমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান আলাদা না, যখন আমি ইন্টার লেভেলে পড়াই তখন কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞান বোটানি কিংবা জুলজি দুইটা আলাদা বই, ঠিক আছে। বাট এখানে তো দুইটা একসাথে, তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে উদ্ভিদ বিজ্ঞানের পার্টও থাকবে, অর্থাৎ প্রাণী বিজ্ঞানের পার্টও থাকবে, ঠিক আছে। আচ্ছা আসি, ওসব কথা বাদ, এখন আসি আমরা আমাদের পড়াশোনায় ঢুকে গেছে। আচ্ছা, এই যে পুষ্টি বললাম, সবার আগে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে খনিজ পুষ্টি বলতে কি বুঝো, কিংবা মিনারেল যে আমাদের নিউট্রিশন জিনিসটা বলতে আমরা কি বুঝি, কি বলছি, খনিজ পুষ্টি, তাই না। আচ্ছা ভাইয়া ফার্স্ট আমাকে বলো খনিজ মানে কি, আচ্ছা মিনারেল মানে কি, এক কথা বলো, কেন যেগুলো আমরা মাটির নিচে পাচ্ছি ওগুলো আমরা কি বলতেছি, খনিজ পদার্থ বলতেছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা যেগুলা মাটির নিচে, ঠিক আছে, আমাদের পৃথিবীর অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের মাটির নিচে যেগুলো আমরা পাচ্ছি তাকে আমরা কি বলতেছি, খনিজ পদার্থ বলতেছি, তাই না। আচ্ছা, তাহলে এই জন্য জিনিসটার নাম কি হচ্ছে খনিজ পুষ্টি, বিকজ এইসব পুষ্টি বা এইসব যে লবণ, এইসব যে আয়ন, এই জিনিসগুলো আমরা পাবো কোথায়, মাটির নিচে, যেটা আমাদের শরীরের জন্য কিংবা উদ্ভিদের শরীরের জন্য অপরিহার্য, ঠিক আছে। আচ্ছা, একটু একটু বুঝতে পারছি। এবার আসি, আমাদের এখানে খুব সুন্দর করে লাইনগুলো লেখা আছে, এগুলো কেন লাগবে, গ কিংবা ঘ আনসার করার জন্য, সরি। আচ্ছা, তাহলে আমি তোমাদের ভাই সবকিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি। এই যে পার্ট যেটা আছে না, এই যে প্রথম পার্ট থেকে তোমার বেশিরভাগ আছে কিন্তু এমসিকিউ এবং সৃজনশীলের ক কিংবা খ, ঠিক আছে। সৃজনশীলের ক খ আর এমসিকিউর জন্য তোমার এই প্রথম পার্টটা গুরুত্বপূর্ণ। সো তুমি এটাকে এভাবে পড়বা, যেমন আমি তোমাকে সিরিয়ালি যাচ্ছি। আমরা জানি খনিজ কিন্তু একটা পুষ্টি, বিকজ আমরা একটু পরে পড়তে পড়তে তোমার বুঝতে পারবো এই যে খনিজ লবণগুলা, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, তাই না, মলিবডেনাম, বোরন, এগুলো বিভিন্ন রকম লবণ আমরা সবাই জানি, তাই না, বিভিন্ন রকম আয়ন আর কি। ওই আয়নগুলো আমাদের শরীরের জন্য কিংবা উদ্ভিদের শরীরের জন্য, উদ্ভিদের বিভিন্ন কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য অপরিহার্য। একটা খুবই সিম্পল উদাহরণ তোমাদের দিই ভাইয়া, তোমরা সবাই কিন্তু তোমার গ্রামাঞ্চলে কিংবা শহরেও আমরা যখন গাছপালা রোপণ করি আমরা কিন্তু সার দিই না, নাইট্রোজেন সার দিতে হবে, নয়তো গাছটা লম্বা হবে না, তাই না, এরকম কিনা। কিন্তু একটা কার্বন সার, ওটা বেসিক্যালি একটা ফসফরাস সার, কেন দেই, যাতে উদ্ভিদের ফুল ফল হয়, ঠিক আছে, ফুল ফল বৃদ্ধি পায়, ঠিক আছে। সো এই যে ভাই সারগুলা দিচ্ছে ওগুলো কি অবশ্যই খনিজ লবণ, তাই না, অবশ্যই খনিজ পুষ্টি। তো এগুলো কেন দিচ্ছি আমরা, যাতে উদ্ভিদের বৃদ্ধিটা এনশিওর করতে পারি, ঠিক আছে, এটাই আমাদের খনিজ পুষ্টির উদ্দেশ্য। তাহলে এবার আমরা পয়েন্টগুলো দাগাই দিই। আমাদের উদ্ভিদের জন্য প্রায় 60টি অজৈব উপাদান দরকার, ঠিক আছে। এখানে ভাইয়া জৈব আর অজৈব আমরা সবাই আশা করি জানি, ঠিক আছে। জৈব মানে যেটা কার্বনের ডেরিভেটিভ, অর্থাৎ যেটাতে অবশ্যই কার্বন থাকবে এবং যেটা অবশ্যই উদ্ভিদ বা প্রাণীতে পাওয়া যাবে। আর অজৈব মানে যেগুলো ভূপৃষ্ঠে পাওয়া যাবে, যেগুলো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে থাকে না, ঠিক আছে। একটু তো আমরা বুঝতে পারছি, তাই না। আচ্ছা, তাহলে অজৈব মানে ওই যে বললাম ক্যালসিয়াম লবণ কিংবা আমাদের সোডিয়াম ক্লোরাইড লবণ, এইসব যেসব লবণ আছে এগুলো কি সব অজৈব। অজৈব কেন, বিকজ এগুলো জীবের মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম প্রায় 60টি অজৈব উপাদান আছে যেগুলো উদ্ভিদের মধ্যে আছে, অর্থাৎ উদ্ভিদের মধ্যে আছে তার মানে কি উদ্ভিদের জন্য দরকার। আচ্ছা, এরকম 60টির মধ্যে তোমার এসেনশিয়াল অর্থাৎ অত্যাবশ্যক আছে কয়টা, 16টা, ঠিক আছে। তাহলে আমরা 60টা হচ্ছে শনাক্ত করছি, তার মধ্যে 16টা, এগুলোকে বলা হয় কি এসেনশিয়াল এলিমেন্টস কিংবা অত্যাবশ্যকীয় উপাদান। কি বলা হয়, এসেনশিয়াল এলিমেন্টস। এটা কিন্তু তোমার এমসিকিউতে লাগবে 60টা, ঠিক আছে। বিকজ এগুলোর যদি অভাব করে উদ্ভিদের মধ্যে, তাহলে উদ্ভিদের কিন্তু এটার মধ্যে যে অভাব হচ্ছে তার অভাব বিভিন্ন রকম লক্ষণ দেখা যাবে, যাকে আমরা ইংলিশে বলি ডেফিসিয়েন্সি বলি। কি বলি, ডেফিসিয়েন্সি। যেমন আমি যদি এক কথা বলি, আমি যদি ভিটামিন সি বলে না তোমার ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাও, কেন বেশি খাও, যাতে তোমার দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ না হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম কথা বলে না, যেমন স্কারবি কেন হয়, ভিটামিন সি এর জন্য হয়। তো আমি যদি স্কারবি রোগ কিংবা দাঁতের মাড়ি থেকে যে রক্তক্ষরণ হয় না, তো এটা যদি আমি না হইতে চাই তাহলে আমার কি খাইতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খাইতে হবে, এরকম না বিষয়টা। সো এটা হচ্ছে তোমার এই যে 16টা উপাদান যদি উদ্ভিদের মধ্যে না থাকে কিংবা কোনো কারণে অভাব হয়, তাহলে কিন্তু তার অভাবজনিত লক্ষণগুলো উদ্ভিদের মধ্যে দেখা যাবে, এটাই বলতে চাইছে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে।
ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া এই যে 16টা উপাদান বললাম না, এই 16টা উপাদানের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে মাথায় রাখবে যেটা বড়। ম্যাক্রো মানে শুধু বড় মিন করে না, ম্যাক্রো মানে বড়, মানে সেটা আকারেও বড় মিন করে অথবা তার গুরুত্ব বেশি এটাও মিন করে, ঠিক আছে। তো আমি যদি তোমাকে বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কি? আমরা তো বলতেছি এসেনশিয়াল এলিমেন্ট 16টা, বাট এই 16টার মধ্যে যে 10টা আরো বেশি অর্থাৎ সবচেয়ে বেশি দরকার হয়, সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তাদেরকে আমরা কি বলবো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো, ঠিক আছে। এবং যেগুলো একটু কম প্রয়োজনীয়, যেগুলো দরকার আছে কিন্তু ম্যাক্রোর মধ্যে না, তাদেরকে আমরা কি বলবো? মাইক্রো, ঠিক আছে। আবার মাইক্রো মানে ইংলিশে কি মিন করে আমরা সবাই জানি? ক্ষুদ্র মিন করে, ক্ষুদ্র বা কম গুরুত্বপূর্ণ করে, ঠিক আছে। আচ্ছা তো ভাই এগুলো মাথায় রাখবে, এগুলো খাওয়ার জন্য লাগবে, মাছ খাওয়ার জন্য মাছ লাগবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসি ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিংবা ম্যাক্রো উপাদান এগুলো কি? দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে আমরা কি বলতেছি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলতেছি। এগুলো কয়টা আছে? 10টা। মাস্ট এমসিকিউর জন্য এটা তুমি ভালো করে দাগায় রাখো। আমি এখানে যেগুলো দাগাচ্ছি তুমি তোমার বই ওগুলো দাগায় ফেলো, ঠিক আছে। ঠিক আছে আমি যেগুলো দাগাবো মাথায় রাখবা, এগুলো নয়তো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, নয়তো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিব জিনিসটা। তাহলে ভাই দেখো কি কি? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ। কথা হচ্ছে ভাইয়া ভাই এতগুলো নাম আমি মুখস্থ রাখতে পারবো? অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমার পরীক্ষা এমসিকিউতে আসবে নিচের কোনটি ম্যাক্রো উপাদান, নিচের কোনটি মাইক্রো উপাদান, ঠিক আছে, এরকম করে এমসিকিউতে আসবে। তাইলে ভাইয়া আমি যদি ম্যাক্রো কিংবা মাইক্রোর মধ্যে যে কোনো একটা মুখস্থ করে রাখি বাকিটা তো আমি ইজিলি পারবো, তাই না? ধরো আমি ম্যাক্রোর যদি 10টা মুখস্থ করে রাখি তাহলে কি আমার মাইক্রো মুখস্থ করা লাগবে? লাগবে না। আচ্ছা সো এটা আমি কিভাবে মুখস্থ করবো? আমি তোমাদের কোনো সমস্যা নেই, একটা তোমাদের নেমোনিক্স দিয়ে দিচ্ছি, খুবই ইজি। এটা থেকে তুমি মোটামুটি এখানে যা আছে সবগুলো মুখস্থ করে রাখতে পারবা। এটা লেখে নাও তোমরা, ঠিক আছে। আচ্ছা জিকে আচ্ছা এটা হচ্ছে তোমার কোনো আলাদা মিনিং নাই, কিন্তু আমরা তো জানি নেমোনিক্সের কোনো মিনিং থাকে নাকি? থাকে না। বাট এই জিনিসটা আমার মনে রাখার জন্য ইজি হবে এবং অবশ্যই এটা আমাদের পরীক্ষা এমসিকিউতে অনেক হেল্প করবে। তাহলে আমি কি লিখছি ভাইয়া? এমজিকে ক্যাফে ফর নি চপস, এমজিকে ক্যাফে ফর নি চপস, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এটা থেকে আমি কি কি মাথায় রাখবো? একদম সিম্পলি আমি একটু দেখতে পারি, আসো দেখি। তাহলে তোমার এমজি, এমজি মানে আমরা দেখতেছি কি এই যে আছে কিনা, এই যে দেখো ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। এফইটা মাথায় রাখবো কি? এফই মানে আমরা কি জানি? আয়রন, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ফর দিয়ে কিছু নাই, নি দিয়ে কি আছে? নিকেল আছে। এটা যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোস্ট অফ অল এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ক্লিয়ার? বুঝতে পারছি? এটা থেকে আমরা পারবো না সবাই? তুমি এটা লিখে নাও, তাহলে তোমার ম্যাক্রো উপাদানগুলো আর লাগতেছে না, ইজিলি পারবো আমি, ঠিক আছে। এমজিকে ক্যাফে ফর নি চপস, ঠিক আছে। আচ্ছা এখানের মধ্যে হয়টা কি জানো, যখন আমরা অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে কনফিউজ হয়ে যায়। যেমন ভাইয়া এখানে একটা জিনিস আমার লেখা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো আমি ভাগ্যিস জিনিসটা দেখছি, আমি খেয়াল করি নাই। সেটা হচ্ছে নিকেল কখনো কিন্তু ম্যাক্রো উপাদান না। নিকেল তো আমরা জানি নিকেল বা দস্তা যেটাকে বলি, জিঙ্ক বা দস্তা বলি। সো নিকেল যেটা সেটা হচ্ছে উদ্ভিদের জন্য মাইক্রো উপাদান হিসেবে কাজ করে, ম্যাক্রো না। তাহলে ভাই এখানে আমি যেটা নি লিখছি না, এটা মাথায় রাখবা, এটা ভুল করা যাবে না। সেটা হচ্ছে আমি দাগ দিতে ভুল হয়েছে, এটা হচ্ছে এভাবে মাথায় রাখবো, এটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন মাথায় রাখবা। তাহলে 10টা হয়েছে না? ওকে পারবো, একদম সিম্পল, এটা খতে আসবে, ঠিক আছে। খাওয়ার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা মাইক্রো উপাদান। এটাতে আমি আলাদা করে বলা লাগতেছে না, যেগুলো একটু খুব কম পরিমাণে অত্যন্ত সামান্য পরিমাণ উদ্ভিদের জন্য দরকার হয় তাদেরকে আমরা কি বলবো? মাইক্রোনিউট্রিয়েন্ট বলবো। কয়টা আছে? 6টা আছে। কয়টা? 6টা, ঠিক আছে। এবং কি কি আছে দেখো, দস্তা বা জিঙ্ক। আমরা অনেকেই হয় কি জিঙ্ক আমরা সবাই জানি, ঠিক আছে না? জিঙ্ক আমরা সবাই জানি, বাট হয় কি আমরা দস্তা জিনিসটা কি জানি না। প্রত্যেকটা বাংলা নাম কিন্তু জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই লাইক ধরো আমাকে বললো তামা, ঠিক আছে। তুমি কিরে তামা তো আমরা তোমার বাসন কোসন ইয়া করতে তৈরি করি, থালা বাসনের জন্য ইউজ করি, তামা কেমনে উদ্ভিদের গুরুত্বপূর্ণ উপাদান হইলো, তাই না? বাট তামা মানে হচ্ছে কপার, ঠিক আছে। কপার উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। তো প্রত্যেকটার বাংলা নাম আমাদের জানা লাগবে, ঠিক আছে। আসি জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, তামা বা কপার, দেখছো, তারপর হচ্ছে ক্লোরিন। এই 6টা হচ্ছে উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট। আশা করি ভাইয়া তোমরা পারবা।
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের পুষ্টি উপাদানের উৎস, অর্থাৎ আমি যে পুষ্টি নিয়ে তোমাদের কথা বললাম, মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা মাইক্রোনিউট্রিয়েন্ট, তাদের উৎস কি, অর্থাৎ তাদেরকে আমরা কই থেকে পাচ্ছি। একদম সিম্পলি যদি আমি তোমাকে বলি, সাপোজ ভাইয়া সিএইচও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা জিনিস আমরা কোত্থেকে পাচ্ছি? অবশ্যই আমরা কোত্থেকে পাচ্ছি? বায়ুমণ্ডল থেকে পাচ্ছি, তাই না ভাইয়া? কোত্থেকে পাচ্ছি? বায়ুমণ্ডল থেকে পাচ্ছি। ঠিক আছে। এখন হচ্ছে এটাতে আবার দুইটা কথা আছে, ঠিক আছে। মানে তোমরা যখন ইন্টার লাইফ উঠবা, যখন যেটা অ্যাকচুয়ালি কারেক্ট আর কি, ঠিক আছে। এসএসসিতে যেটা আছে ওটা অবশ্যই তোমাদের এসএসসিতে লাগবে, কারণ তোমার এসএসসি বই যদি বাই এনি চান্স ইনফরমেশন ভুলও থাকে কিংবা ইনফরমেশনের যদি গ্যাপও থাকে, তোমার কিন্তু ওইটাই আনসার করা লাগবে, বিকজ স্যাররা কিন্তু ওইটাই জানে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি যেটা কারেক্ট সেটা হচ্ছে এই যে এইচ যেটা, সেটা কিন্তু বেসিক্যালি উদ্ভিদরা তোমার বায়ুমণ্ডল থেকে নেয় না, সেটা হচ্ছে বেসিক্যালি কোত্থেকে নেয় জানো? পানি থেকে নেয়, ঠিক আছে। মানে এইচটা হচ্ছে পানি থেকে নেয়, বাকি সি আর ওটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে নেয়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি এই তিনটা জিনিসের উৎস থেকে অবশ্যই বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর বাদ বাকি যতগুলো আছে না, লাইক নাইট্রোজেন, ফসফরাস, তারপর পটাশিয়াম, এগুলো কোত্থেকে নিবে? অবশ্যই মূল থেকে, মূলের মাধ্যমে মাটি থেকে। এই জন্যই তো তাদের নাম কি করা হয়েছে? মিনারেল নিউট্রিয়েন্ট করা হয়েছে কিংবা খনিজ পুষ্টি করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে দেখো, অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে লাগবে, এবং হাইড্রোজেন আর অক্সিজেন কোত্থেকে? দেখো তোমাদের কিন্তু অক্সিজেনও বলতে কই পানি থেকে গ্রহণ করে, ঠিক আছে। তাহলে তুমি যেহেতু তোমাদের বইয়ে আছে সেহেতু তুমি এটাও মাথায় রাখবা। তাহলে এই দুটো কোত্থেকে? হাইড্রোজেন আর অক্সিজেন কোত্থেকে নিচ্ছে? পানি থেকে নিচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডটা কোত্থেকে নিবে? অবশ্যই বায়ুমণ্ডল থেকে নিবে, ঠিক আছে। এই অক্সিজেনটা তোমাদের বইয়ে দুইটাই বলা আছে, অক্সিজেন হচ্ছে তোমাদের পানি থেকেও নিবে, বায়ুমণ্ডল থেকেও নিবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু বায়ুমণ্ডল থেকে, যাই হোক তুমি দুইটা মাথায় রাখবা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আবার অনেক কাহিনী আছে, লাইক উদ্ভিদে তোমার ডিরেক্ট আয়ন শোষণ না করে তাদের লবণ আয়নগুলো শোষণ করে, ঠিক আছে। যেমন বিভিন্ন রকম আয়ন আছে, যেমন ধরো ক্যালসিয়াম আয়ন, বললাম না, তারা তো কখনো সিম্পল ক্যালসিয়াম গ্রহণ করবে না, তারা যেটা গ্রহণ করে সেটা অলওয়েজ কি থাকতে হবে? আয়ন রূপে থাকতে হবে, ঠিক আছে। মানে ওরা হচ্ছে ডিরেক্ট ম্যাগনেসিয়াম গ্রহণ করবে না, মানে এমজি গ্রহণ করবে না, ওরা হচ্ছে Mg2+ গ্রহণ করবে, ঠিক আছে। কারণ মাটির মধ্যে তারা যেহেতু মুক্ত অবস্থায় থাকবে, তো তারা অবশ্যই আয়ন রূপে থাকবে, তাই না? অর্থাৎ তারা বিচ্ছিন্ন হয়ে গেলে তো আয়ন রূপে থাকবে, ঠিক আছে। তাহলে কি আছে? ম্যাগনেসিয়াম 2+, NH4 বা অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন অথবা পটাশিয়াম আয়ন, ঠিক আছে। অর্থাৎ এই আয়নগুলা উদ্ভিদ সরাসরি ডিরেক্ট শোষণ করতে পারে না। এখন তারা কি হিসেবে শোষণ করবে? আয়ন হিসেবে শোষণ করবে। এই যেখানে লেখা আছে, লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না, বরঞ্চ তারা আয়ন হিসেবে শোষণ করে। এই যে দেখছো, আয়ন হিসেবে শোষণ করতেছে। তাহলে তোমার এটা পড়তে পারবা না যে হ্যাঁ উদ্ভিদ অ্যামোনিয়াম আয়নটা গ্রহণ করে, ঠিক আছে। অথবা তোমার পরীক্ষা আসবে নিচের কোনটি উদ্ভিদ গ্রহণ করে না, কি হিসেবে? আয়ন হিসেবে। তাহলে এগুলো বাইরে একটা দিল, তাহলে ওইটা আনসার হবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আরেকটা বইয়ের বাইরে থেকে যেটা তোমার গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের বলে দেই। উদ্ভিদ যে ভাইয়া আমি যে শোষণ করতেছি, আমার তো একটা ক্ষমতা আছে, যেমন একটা জিনিসকে আমি বেশি পছন্দ করি, আবার একটা জিনিস আমি কম পছন্দ করি। যাকে আমি কম পছন্দ করি তাকে আমি একটু ধীরে শোষণ করব, আর যাকে একটু বেশি পছন্দ করি তাকে একটু তাড়াতাড়ি শোষণ করব। এটা তো আমার নর্মাল বৈশিষ্ট্য, তাই না? যে খাবারটা আমার ভালো লাগে না সেটা আমি আস্তে ধীরে খাই, তাই না? যাকে ভালো লাগে ওটাকে আমি খুব স্পিডে খাই, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা সেম, ঠিক আছে। আমি just উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে উদ্ভিদের জন্য মাথায় রাখবা দুইটা আয়ন, মানে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, ঠিক আছে। কোন দুইটা আয়ন উদ্ভিদ দ্রুত শোষণ করে? সবচেয়ে দ্রুত শোষণ করে। বইয়ের মধ্যে তোমরা লিখে নিতে পারো, সবচেয়ে দ্রুত শোষণ করে, সবচেয়ে দ্রুত শোষণ করে, ঠিক আছে। কোন দুইটা? লিখে নাও। একটা হচ্ছে ক্যাটায়নের মধ্যে হচ্ছে পটাশিয়াম, আর অ্যানায়নের মধ্যে নাইট্রেট, ঠিক আছে। পারবা? ওকে। আচ্ছা, যেহেতু বললাম সবচেয়ে দ্রুত, তাহলে তো অবশ্যই আমার সবচেয়ে মন্তরটাও জানা লাগবে, তাই না? তাহলে সবচেয়ে মন্তর শোষণ করে কোন দুইটা? সেটা হচ্ছে আমাদের ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম 2+, আর অ্যানায়ন হচ্ছে সালফেট আয়ন, ঠিক আছে। পারবো? তাহলে সবচেয়ে মন্তর শোষণ করে ক্যালসিয়াম সালফেট, সবচেয়ে দ্রুত শোষণ করে পটাশিয়াম নাইট্রেট। পারবো ভাইয়া? ওকে। এখন আমরা পড়বো এই যে খনিজ লবণগুলো, ওগুলো আমাদের উদ্ভিদের মধ্যে কি কি ভূমিকা রাখতেছে, ঠিক আছে। বিশেষ করে আমরা কি পড়বো? ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো পড়বো। দেখে আসি প্রত্যেকটা আলাদা আলাদা করে। সাপোজ হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। ভাইয়া নাইট্রোজেন মানে কি? এন, তাই না? এই নাইট্রোজেনটা আমাদের কিসে কিসে লাগে? আমরা ভাইয়া ডিএনএ আরএনএ পড়ছি না, মানে নিউক্লিক অ্যাসিড আর কি। নিউক্লিক অ্যাসিড দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এই যে ডিএনএর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ উপাদান, তার মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন, তাই না? কারণ ডিএনএর মধ্যে কি আছে? ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস আছে, তাই না? একটা ডিএনএ কি কি দিয়ে গঠিত, তাই না? একটা ডিএনএ হচ্ছে তোমার 3-4টা জিনিস দিয়ে গঠিত। দেখো, একটা হচ্ছে পেন্টোজ শর্করা,
পেন্টোজ শর্করা, পেন্টোজ মানে এখানে কার্বন হচ্ছে 5টা সেজন্য, ঠিক আছে। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে ভাই দেখতেছি মানে এগুলা দিয়ে আমাদের কি গঠিত হচ্ছে, একটা ডিএনএ গঠিত হচ্ছে, ঠিক আছে, কিংবা একটা আরএনএ গঠিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার মধ্যে যে নাইট্রোজেন বেস আছে না, সেটা অবশ্যই কি একটা নাইট্রোজেন, তার মধ্যে অবশ্যই কি আছে, নাইট্রোজেন আছে। সো আমরা এই যে দেখতেছি না নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এই যে প্রোটিনের মধ্যে অবশ্যই কি থাকে, এমিনো মূলক থাকে, এইটাকে বলা হচ্ছে এমিনো মূলক NH2, ঠিক আছে। এই যে NH2 এর মধ্যে N, সেটা কি নাইট্রোজেন। আচ্ছা, কিংবা ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, এটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জিনিসটা, ঠিক আছে। নিচের কোনটি ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, নাইট্রোজেন। শুধুমাত্র নাইট্রোজেন না, পরবর্তীতে আরও পড়বা, ম্যাগনেসিয়ামও পড়বা, ঠিক আছে, আয়রনও পড়বা, ঠিক আছে। আচ্ছা, সো তিনটা সুন্দর করে আলাদা করে লিখে রাখবা যে হ্যাঁ এই তিনটা অজৈব যে খনিজ লবণ এগুলা ক্লোরোফিলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি কি জানা লাগবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি। নাইট্রোজেন সার কেন দেই, যাতে উদ্ভিদের আকারটা বড় হয়, উদ্ভিদের লম্বা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন সারের উদ্দেশ্য। সো এটা সবচেয়ে বেশি জানা লাগবে, ঠিক আছে। আর যেটা জানা লাগবে, কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে, এগুলো তো জানছে। এখন নাইট্রোজেন অভাব হলে কি হবে, ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে, যেহেতু এটা ক্লোরোফিল অত্যাবশ্যকীয় উপাদান। তারপর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে অবশ্যই কি খাদ্য উপাদান ব্যাহত হবে, কারণ আমরা জানি ক্লোরোফিল এমনি কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের সূর্যালোকটাকে আবদ্ধ করে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করে, তাই না, সেটাই তো ক্লোরোফিলের উদ্দেশ্য। তাহলে যেহেতু যদি নাইট্রোজেনের কোনো কারণে অভাব হয়, তাহলে ক্লোরোফিলের অভাব হবে, ক্লোরোফিলের অভাব হলে খাদ্য উপাদান প্রপারলি হবে না, সিম্পল, ওকে। তাহলে এবার আসি ম্যাগনেসিয়াম। হ্যাঁ, মাথায় রাখবা, ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কিসের জন্য, ক্লোরোফিলের জন্য। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিসের, ম্যাগনেসিয়াম, কিসের জন্য, ক্লোরোফিলের জন্য, মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লোরোফিল অণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে এবং শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। তাহলে ম্যাগনেসিয়ামের এই দুইটা কাজ মাথায় রাখবা। যেহেতু ক্লোরোফিল অণু বলতেছে, দ্যাটস তার সাথে কার রিলেশন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার রিলেশন, তাই না। যেহেতু খাদ্য প্রস্তুত ব্যাহত হবে যদি আমাদের কি হয়, ম্যাগনেসিয়ামের কোনো সংকট ঘটে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমি পড়ি পটাশিয়াম। ভাই মাথায় রাখবা, পটাশিয়াম মানে পত্রতন্ত্র। আমি মাথায় রাখতাম কি দিয়ে জানো, প দিয়ে, অর্থাৎ পটাশিয়াম মানে পত্রতন্ত্র, অর্থাৎ একটা পত্রতন্ত্র খোলা হবে নাকি বন্ধ হবে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমাদের কোষের মধ্যে পটাশিয়াম কি পরিমাণে ঢুকতেছে কিংবা কোষ থেকে পটাশিয়াম বের হচ্ছে তার উপরে। এই যে মেকানিজমটা, সেটা তুমি ইন্টার লাইফ রুটে পড়বা, ঠিক আছে। বাট এখন আপাতত জেনে নাও, পত্রতন্ত্র খোলা বন্ধ পুরোপুরি নিয়ন্ত্রণ করে কার উপর ভিত্তি করে, পটাশিয়ামের উপর ভিত্তি করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সূর্যের নীল আলো, এটাও এক্সট্রা করে জেনে রাখো, সূর্যের ব্লু লাইট, সূর্যের ব্লু লাইটের উপর ভিত্তি করে পত্রতন্ত্র খোলা বন্ধ হয়। আরেকটা হচ্ছে পটাশিয়ামের উপর ভিত্তি করে, ঠিক আছে। পটাশিয়াম হচ্ছে মেইনলি পুষ্টি হিসেবে কাজ করে আর কি, অর্থাৎ পটাশিয়ামের অভাব হলে পত্রতন্ত্র সঠিকভাবে খোলা বন্ধ হইতে পারবে না, এটাই, ওকে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা জানা লাগবে, সেটা হচ্ছে এই যে দেখো কোষ বিভাজন, এই যে দেখো কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আরেকটা জানা লাগবে, সেটা হচ্ছে মূল, ফুল এবং ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে, বাট এটা কিন্তু এটার প্রধান কাজ না। যেমন মূল যে বৃদ্ধি, মূল বৃদ্ধি, সেটা প্রধান কাজ হচ্ছে কাজ জানো, ফসফরাস। এই জন্য ভাই আমি বলি তোমাদের সব কিছু পড়তে হবে না, কারণ তুমি যদি বেশি পড়ো তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমার পরীক্ষার মধ্যে কিন্তু মেইন জিনিসগুলো আসবে। তাহলে ভাই পটাশিয়াম থেকে আমি কি মাথায় রাখবো, পটাশিয়াম হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে দেখো বিভিন্ন ধরনের জৈবিক ক্রিয়া বিক্রিয়া পটাশিয়াম হচ্ছে সহায়ক হিসেবে কাজ করে, সেটা একটা মাথায় রাখবা। আর একটা মাথায় রাখবা, পটাশিয়াম হচ্ছে পত্রতন্ত্রের খোলা বন্ধে সাহায্য করে, এই দুটো জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, আসি এবার আসি ফসফরাস। এই যে ভাই বললাম না, মূল অর্থাৎ মূলের সাথে জড়িত কে, ফসফরাস। মূল বর্ধন কাকে দিয়ে করব, ফসফরাস দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আরেকটা কি জিনিস জানি আমরা, ফসফরাস হচ্ছে জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এডিপি এগুলার গাঠনিক উপাদান। অবশ্যই গাঠনিক উপাদান না, এই যে ভাইয়া দেখো আমি তোমাদের এটিপি কিন্তু আগে পড়াইছি, আগের চ্যাপ্টারে এগুলো সম্পর্কে তোমাকে বিস্তারিত পড়াইছি না। এই যে এটিপি, এটিপি মানে কি, এডিনোসিন ট্রাইফসফেট, কি ট্রাইফসফেট, অর্থাৎ এখানে কয়টা ফসফেট আছে, 3টা ফসফেট আছে, অর্থাৎ ফসফেট মানে তো ফসফরাস, তাই না, এটা আর কি, ঠিক আছে, তাদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে এটা ছাড়া তো পুষ্টি আমি একেবারেই কল্পনা করতে পারবো না, অর্থাৎ আমাদের একদম গোড়ায় সমস্যা হয়ে যাবে। ডিএনএতে সমস্যা মানে কি, গোড়ায় সমস্যা হয়ে যাবে না, সেটাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ একটা জিনিসে মাথায় রাখবা, এই যে দেখো তাদের গাঠনিক উপাদান, এটা মাথায় রাখবা। একটা হচ্ছে উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আয়রন। আয়রন মাথায় রাখতে হবে, আয়রন হচ্ছে সাইটোক্রোমের গাঠনিক উপাদান। ভাইয়া সাইটোক্রোম জিনিসটা কি, সাইটোক্রোম আমি তোমাদের পড়াইছি, এই যে ভাইয়া আমি তোমাদের পড়াইছিলাম মনে আছে, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং সবার লাস্টে কি ছিল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ যেটার মাধ্যমে ফাইনালি কি তৈরি হয়, ওই যে তোমার আমাদের ক্রেবস চক্রতে যে আমি NADH2
কিংবা FADH2, ঠিক আছে, কিংবা GTP, এগুলাকে আমি কি হিসেবে কনভার্ট করছি? ATP-তে কনভার্ট করছি। এই যে ATP-তে কনভার্ট করার যে মেকানিজম, এটা কই করছিলাম? অবশ্যই লাস্টের যে পার্ট অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওখানেই করছি। ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে নর্মাল যখন তার কাজ করে, তখন তার জন্য বিভিন্ন রকম এনজাইমের দরকার হয়, ঠিক আছে, অর্থাৎ তার বিভিন্ন ধরনের তোমার সহায়কের দরকার হয়, ঠিক আছে। ওই সহায়কটার একটা নাম হচ্ছে সাইটোক্রোম। কি নাম? সাইটোক্রোম F বলে, ঠিক আছে, সাইটোক্রোম F, ঠিক আছে। আচ্ছা, সো ওই সাইটোক্রোমের একটা তোমার সাংগঠনিক উপাদান কি? আয়রন। তাহলে এটা মাথা রাখবা, ঠিক আছে। আরেকটা জিনিস মাথা রাখতে হবে, যেহেতু সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, দ্যাটস ওয়াই বায়বীয় শ্বসন এর উপর নির্ভরশীল। দেখছো, শ্বসন এর উপর নির্ভরশীল, বুঝতে পারছি। এই যে ভাইয়া ইটিসি, এটা কার একটা প্রসেস? এটা শ্বসনের একটা পর্যায়, তাই না? এই যে ক্র্যাবস চক্র, গ্লাইকোলাইসিস, সবগুলো কার পর্যায়? শ্বসনের পর্যায়ে। দ্যাট মিনস শ্বসন এর উপর নির্ভরশীল, কার উপর? আয়রনের উপর, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতেও এর ভূমিকা আছে। তাহলে এখন একটা জিনিস দেখি তো, ক্লোরোফিল সৃষ্টিতে কার কার ভূমিকা পাইছি? একটা হচ্ছে আমি কার পাইছি? আয়রনের পাইছি। আরেকটা কার পাইছি? ম্যাগনেসিয়ামের পাইছি। আরেকটা কার পাইছি? নাইট্রোজেনের পাইছি। তাহলে তিনটে জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। যেগুলো আমি যেভাবে দাগা দিচ্ছি ভাইয়া, ওভাবে যদি পড়ো, তোমার জীবনে কোনোদিন চ্যাপ্টারের কোনো একটা বিন্দুমাত্র কোনো একটা টপিক নিয়ে সমস্যা হবে না, ঠিক আছে। বিকজ আমি বেসিক্যালি পড়াই ইন্টারমিডিয়েটকে। আমি এসএসসির ক্লাস বললে তোমাদের যেহেতু নিচ্ছি, সো আমি ট্রাই করতেছি তোমার একটা সিঙ্গেল টপিক নিয়ে যাতে বিন্দুমাত্র ঝামেলা না হয়, ঠিক আছে। কারণ এই পড়াশোনাগুলো কিন্তু কিছুই না, বিশ্বাস করো ভাই, কিছুই না, ঠিক আছে। তুমি যখন ইন্টার লাইফে উঠবা, তখন তুমি দেখবা বিশাল সমুদ্র, মানে পড়াশোনা। এই যে জাস্ট আমি জীববিজ্ঞান নিয়ে বলি, জীববিজ্ঞানের বিশাল সমুদ্র, দুইটা আলাদা বই, প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার, এবং এক এক চ্যাপ্টারে হিউজ ইনফরমেশন, তাই না? অনেক বড় বড় ইনফরমেশন। সো তুমি আর এসএসসি লেভেলের, এই জন্য কিন্তু তার ভিত্তিটা কি? এসএসসি লেভেল, বুঝছো? মানে তার যে ইনিশিয়েশন জিনিসটা কোত্থেকে শুরু করবো আমরা? এসএসসি লেভেল থেকে। সো তোমার এসএসসি লেভেলে বিন্দুমাত্র কোনো ঝামেলা দেখা যাবে না, বুঝতে পারছি? আচ্ছা, তো তোমার পুরোপুরি জিনিসটা পড়তে হবে। দেখো, তাহলে এগুলার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা কিন্তু জমিতে বিভিন্ন রকম সার ইউজ করি। যেমন কি সার? নাইট্রোজেন সার। ভাই নাইট্রোজেন সার মানে কি? ইউরিয়া। জমিতে ইউরিয়া দাও, তাই না? বলে না ইউরিয়া সার, বলছো না? সব জায়গায় শুনছো না? ওই যে কৃষি চ্যানেলগুলোতে শোনো না? এই যে ইউরিয়া, ইউরিয়ার সংকেত কি ভাই? একটু লিখে নিতে পারো, NH2CO, এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত, ঠিক আছে। তারপর ধরো পটাশিয়াম। পটাশিয়াম তো তুমি কি এই যে তোমার জমির মধ্যে ডিরেক্ট পটাশিয়াম দিয়ে দিবা? অবশ্যই না। পটাশিয়াম একটা কি? লবণ রূপে দিবা, তাই না? এটা একটা নাম আছে, কিন্তু বাণিজ্যিক একটা নাম আছে। কি নাম জানো? মিউরেট অফ পটাশ। কি নাম? মিউরেট অফ পটাশ। সংকেত কি? ক্যাসিএল। কি? ক্যাসিএল, ঠিক আছে। তারপর হচ্ছে ফসফরাস। ফসফরাস কি ডিরেক্ট দিয়ে দিবা? অবশ্যই না। কি হিসেবে? ট্রিপল সুপার ফসফেট। কি হিসেবে? ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেটের সংকেত, ঠিক আছে। তাহলে এগুলো আমরা বুঝতে পারছি। এই যে সারগুলো দিচ্ছি, কেন দিচ্ছি বুঝতে পারছি না? এখন আমরা পুরোপুরি জানছি না জমিতে আমরা কেন সার দেই, তাদের গুরুত্ব, এটা আমরা বুঝে গেছি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাক্রো তো ভাই পড়ছি, তোমার পরীক্ষার জন্য কিন্তু ম্যাক্রোই লাগবে, বাট মাইক্রোগুলো এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো, একটু একটু করে পড়াবো। সাপোজ মাইক্রোর মধ্যে প্রথম হচ্ছে কি? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ ক্লোরোপ্লাস্ট। আমি এভাবে মাথায় রাখতাম, ম্যাঙ্গানিজ মানে ক্লোরোপ্লাস্ট। এই যে দেখো, ম্যাঙ্গানিজ হচ্ছে কার জন্য? ক্লোরোপ্লাস্টের জন্য, ঠিক আছে। কপার। কপার হচ্ছে স্পেসিফিক কিসের জন্য? যেমন টমেটো আর সূর্যমুখী। এই যে দেখো, টমেটো, সূর্যমুখী, তাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার দরকার। কার কার? টমেটো আর সূর্যমুখী। টমেটো আর সানফ্লাওয়ার অথবা আমাদের সূর্যমুখী, ঠিক আছে। তাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কার দরকার? কপারের দরকার। বোরন। বোরন হচ্ছে আমাদের চিনি পরিবহন, ঠিক আছে। বোরন থেকে সবচেয়ে বেশি কিন্তু এটা আছে চিনি পরিবহন হয়ে আছে। এই যে দেখো, চিনি পরিবহন, ঠিক আছে। বোরন থেকে এটা মাথায় রাখবা। বোরন মানে কি? চিনি পরিবহন, ঠিক আছে। আচ্ছা, মলিবডেনাম। মলিবডেনাম হচ্ছে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন, আছে না? আমি এটা চেঞ্জ করি। এই যে দেখো, বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য কার দরকার? মলিবডেনাম দরকার হয়। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস আছে, যেটা তোমার এখন জানার দরকার নাই। অর্থাৎ তোমার বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন মানে আমাদের নাইট্রোজেনটা কোথায় থাকে? মাটির মধ্যে থাকে, তাই না? বাট এই নাইট্রোজেনটা কিন্তু উৎস কি জানো? বায়ু, অর্থাৎ বায়ুমণ্ডল কিংবা আকাশ, আকাশ পর্যন্ত ডিপেন্ডেন্ট। এই যে তোমার বজ্রপাত হয় না? বজ্রপাতের ফলে তোমার কি তৈরি হয়? আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। ওই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির মাধ্যমে মাটিতে পড়ে। ওই নাইট্রিক অ্যাসিড মানে কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3, মানে এখানে কি আছে? নাইট্রোজেন আছে। এটা আবার ভেঙে তোমার NO3 মাইনাস হবে, সেখান থেকে NO2 মাইনাস হবে, সেখান থেকে আমাদের নাইট্রোজেনটা আমরা কি তোমাদের মাটিতে, অর্থাৎ কি আমরা
বায়ুমণ্ডল থেকে মাটিতে পাবো এবং ওই মাটি থেকে উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে। মেনলি প্রসেসটা হচ্ছে একটু বড় আছে, ঠিক আছে, এরকমভাবে জিনিসটা শোষণ হয়। বাট তোমার তো এত কিছু জানার দরকার নেই। এই যে তোমার এগুলো কনভার্ট করে না, এগুলো বেসিক্যালি কে করে, আমাদের মোলিবডেনাম করে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন মাথায় রাখবা। তোমার সুগার বিট, এই যে দেখো সুগার বিটটা মাথায় রাখলে হবে। সুগার বিট তো আমরা সবাই জানি, তাই না? সুগার বিটের মূল বা কাণ্ডের বৃদ্ধির জন্য আমাদের কি দরকার, তোমার ক্লোরিন দরকার, ঠিক আছে? তাহলে আমরা পারবো এগুলা। আচ্ছা, এখন আমরা পড়বো ভাইয়া পুষ্টিজনিত যেসব আমরা দেখলাম, তাদের যে পুষ্টির যে দরকার তো আমরা পড়তে পারছি, তাই না? এখন তাদের আমরা কি পড়বো, অভাব হলে কি হয়, কি হয় যদি অভাব হয়। সাপোজ আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কিসের উপাদান, গাঠনিক উপাদান, ক্লোরোফিলের গাঠনিক উপাদান, ঠিক আছে। এখন যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে কি ক্লোরোফিল প্রপারলি গঠন হতে পারবে না। এখন যদি ক্লোরোফিলের অভাব হয় তাহলে কি উদ্ভিদের মধ্যে একটা রোগ দেখা দিবে না? রোগটার নাম কি, ক্লোরোসিস, অর্থাৎ ক্লোরোফিল থেকে ক্লোরোসিস, ক্লোরোসিস, ঠিক আছে, অর্থাৎ ক্লোরোফিল থেকে নামটা ক্লোরোসিস হয়েছে আর কি। এখন আমরা জানি ক্লোরোফিলের কালারটা কি, অবশ্যই সবুজ, তাই না? কালার কি, সবুজ। এখন ক্লোরোসিস হলে কিরকম হয়ে যান জানো, বিবর্ণ বা কাইন্ড অফ হালকা হলুদ শেপের। সবাই দেখছেন আমরা ভাইয়া, গাছ যখন একটু মরে মরে যায় তখন কি গাছের পাতাগুলো হালকা হলুদ কিংবা বিবর্ণ টাইপের হয়ে যায়, পাতাগুলো কুচকে যায়, তাই না? ওইটা বেসিক্যালি ক্লোরোসিস, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। আবার আসি পুরোপুরি জিনিসটাতে আসি। সাপোজ ফার্স্টে আমরা পড়বো নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব হলে কি কি হয় আমরা পড়ছি তো। নাইট্রোজেন মানে কি, ক্লোরোফিল, তাই না? নাইট্রোজেন মানে দেহের বৃদ্ধি, এই দুইটা কাজ নাইট্রোজেনের প্রধান কাজ। তাহলে ফার্স্টে যেহেতু আমরা বললাম ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয়, যেহেতু ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হবে তাহলে সবুজ রঙটা কি হবে, হালকা হয়ে যাবে। এই যে দেখো পাতার কালারটা এরকম হয়ে যাবে যখন আমাদের ক্লোরোসিস হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো পাতা হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে আমরা কি বলি, ক্লোরোসিস বলি। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্লোরোসিস শুধুমাত্র কি নাইট্রোজেনের জন্য না, এটা অনেকগুলো মাইক্রো উপাদানের উপর ডিপেন্ড করে, যেমন লৌহ, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ বা দস্তা, ঠিক আছে? এদের অভাবে আমাদের কি হয়, ক্লোরোসিসটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আবার আমরা কি জানি, নাইট্রোজেন যেহেতু কি করে, উদ্ভিদের বৃদ্ধি করে, তাহলে আমাদের যে নাইট্রোজেনের অভাব হয় উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে, ঠিক আছে? এই দুইটা মাথায় রাখো, তোমার জন্য এনা আসি। ফসফরাস, আমরা জানি ফসফরাস কি করে, মূলের বৃদ্ধি করে। তাহলে ফসফরাসের বৃদ্ধি না হলে উদ্ভিদের কি হবে, মূল বর্ধন হবে না। এবং উদ্ভিদের পাতার যে শেপটা, সেটা কিন্তু পাতার যে কালারটা, সেটা কিন্তু এখানে হালকা হলুদ হবে না, সেটা কি কালার হবে, বেগুনি। খুবই গুরুত্বপূর্ণ, নিচের কুন্ডির অভাবে পাতা বেগুনি হয়ে যায়, ফসফরাস। এই যে দেখো ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। এটা কই দেখছো জানো, বেগুনে। বেগুন আমরা সবাই দেখছি, কিন্তু বেগুনে যখন কোনো একটা জিনিসের অভাব করে তখন পাতাগুলো কিন্তু কাইন্ড অফ বেগুনি শেপ হয়ে যায়। এই যে দেখো বেগুনি কালার হয়ে গেছে, ঠিক আছে? এটা বেসিক্যালি কিসের জন্য হয়েছে, ফসফরাসের অভাবের জন্য হয়েছে। এবং উদ্ভিদটা কি হবে, উদ্ভিদের মৃত অঞ্চল সৃষ্টি হয়ে পাতা ফুল ফল ঝরে যাবে। আমরা তো পড়ছি ফসফরাসের মেইন কাজ কি, পাতা ফুল ফল এগুলো গজানো এবং উদ্ভিদের মূলের বৃদ্ধি, তাই না? তাহলে যদি এগুলো না পাই তাহলে এগুলো হবে না, ঠিক আছে? আচ্ছা, পারবো। তারপর সে পটাশিয়াম। পটাশিয়াম ভাই কি করতো, ক্লোরোফিল, এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ করতো, তাই না? আচ্ছা, তাহলে যদি পটাশিয়ামের অভাব হয়, পটাশিয়াম আবার কার উপাদান ছিল, ক্লোরোফিলের উপাদানও ছিল। তাহলে পটাশিয়ামের অভাব হলে কি হবে, এই যে দেখো বিশেষ করে এই যে দেখো পটাশিয়ামটা একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে নর্মালি তোমার নাইট্রোজেন বা ম্যাগনেসিয়াম বা এই যে আমাদের পটাশিয়াম, এগুলোর জন্য কি হচ্ছে, সবার জন্য প্রায় ক্লোরোসিস কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু এই যে পটাশিয়াম, তাদের কিন্তু একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, তাদের যে ক্লোরোসিস হয় সেটা কিন্তু একটু ডিফারেন্ট। যেমন বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে, ঠিক আছে? অর্থাৎ তাদের যে ক্লোরোসিসটা হবে সেটা হচ্ছে পাতার যে শিরাগুলো আছে না, সমান্তরাল শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস, পড়ছো না? ওই শিরাবিন্যাস বরাবর তাদের হলুদ কালারগুলো দেখা যায়। দুই রকম আছে, আরেকটা হচ্ছে পাতার কিনারা হয়ে হলুদ বর্ণ আসে। তাহলে যদি পাতার শিরা বরাবর যায় তাহলে জিনিসটা কি হবে, অবশ্যই পটাশিয়ামের কারণে হবে, ঠিক আছে? ওই ক্লোরোসিসটা কার জন্য, পটাশিয়ামের কারণে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয়, পাতার কিনারা পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যাবে এবং পাতা কি হবে, কুকড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, একটু মাথায় রাখো, তোমার জন্য হবে। এরপর আসি ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হচ্ছে আমাদের কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন কোষের মাইটোকন্ড্রিয়া, তাই না? কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমরা ক্যালসিয়ামের কাজ করছিলাম, তাই না? ক্যালসিয়াম বিপাকে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি হেল্প করে, তাই না? আচ্ছা, আরেকটা কি বলছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হয়তো প্রায় তোমাদের এখন জিনিসগুলো মনে নাই, ঠিক আছে? বাট মনে করতে হবে। এই যে মাইটোপ্লাজমিক, এই যে তোমার মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুইটার জন্য মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তোমার যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আমাদের কোষের মধ্যে যে দেখো কোষের সাইটোসল, সাইটোসল মানে আমরা জানি সাইটোপ্লাজম মিন করে। সাইটোসল মানে কি, সাইটোপ্লাজম, এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? কোষের সাইটোপ্লাজমের স্বাভাবিক মাত্রা যদি কমে যায় তাহলে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রম বাধা পায়।
মাথায় থাকবে তো? এই যে বললাম না মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক উপাদান এরা। সো যখন ক্যালসিয়ামের অভাব হবে তখন এই দুইটাতে তারা কি করবে, ইফেক্ট করবে। এবং এই দুইটাতে যদি ইফেক্ট করে ভাই কি হবে, এই যে মাইটোকন্ড্রিয়া কি করে, শক্তিঘর হিসেবে কাজ করে না, কোষের পাওয়ার হিসেবে কাজ করে না। তার মানে ক্যালসিয়ামের অভাব হলে উদ্ভিদের কি হবে, উদ্ভিদের অবশ্যই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা প্রপারলি হবে না। এই যে দেখো মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রপারলি হবে না। ভাইয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি মনে আছে? অবশ্যই আছে তোমার মনে। যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডিনোসিন ডাইফসফাইড একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ফর্ম করে তাকে আমরা কি বলতেছি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া করে, ঠিক আছে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে আমাদের কি করে জানো, বিভিন্ন রকম পদার্থের তারা সমন্বয়ক হিসেবে কাজ করে। উদ্ভিদ থেকে তারা বিষাক্ত পদার্থগুলো বের করে ফেলে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের লাইসোসোম তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে, লাইসোসোম তৈরি করে, ঠিক আছে। সো আমি যেগুলো বলতেছি না তোমাকে, তো মেইনলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তো অনেকগুলো কাজ আছে, তাই না। তো তার মধ্যে তোমার কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। অর্থাৎ প্রোটিনের যে একটা তোমার সমন্বয়, অর্থাৎ প্রোটিনের যে তোমার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লেগে লেগে যে প্রোটিন তৈরি করবে, এগুলো প্রপারলি নিয়ন্ত্রণ করবে কিন্তু কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। সো এটা বিপর্যস্ত হবে। আচ্ছা, তাহলে আমি উদ্ভিদের মধ্যে কি কি দেখবো, পাতাটা কুঁকড়ে যাবে, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যাবে এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়বে। অর্থাৎ নেতিয়ে পড়া মানে কি, শক্তি কমে যাওয়া। সেটা কেন, মাইটোকন্ড্রিয়া তোমার বিপর্যস্ত হয়েছে এই জন্যে। আচ্ছা, তারপর আসে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানে কি, ক্লোরোফিল। অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবে কি হবে, ক্লোরোসিস হবে। কোন জায়গায় হবে, পাতা শিরাগুলার মধ্যবর্তী স্থানে বেশি ক্লোরোসিস দেখা দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে আয়রন বা লৌহ। লৌহটার একটা ডিফারেন্ট একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কচি পাতার রং হালকা হয়ে যায়। প্রথমে হচ্ছে কার রং হালকা হবে, কচি পাতার রং হালকা হবে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে তোমার কি হয়, পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথমে হালকা হয় এবং কি হয়, ক্লোরোসিস হয়। তুমি ভাই কি করবা জানো, আলাদা করে নোট করে ফেলবা কিসের কারণে কি আমার কোন কোন উপাদানের কারণে ক্লোরোসিস হচ্ছে এবং কোনটার বৈশিষ্ট্য কেমন, এবং কোনটার কারণে অর্থাৎ কোন খনিজ লবণের কারণে উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সাপোজ একটা হচ্ছে উদ্ভিদ নেতিয়ে পড়তেছে, একটা হচ্ছে উদ্ভিদের তোমার কি হচ্ছে, পাতাগুলো তোমার কাইন্ড অফ পুড়ে পুড়ে যাচ্ছে, তাই না। আবার হচ্ছে বিভিন্ন রকম রং দেখা দিচ্ছে, লাইক বেগুনি রং দেখা দিচ্ছে, কিসের ক্ষেত্রে, ফসফরাসের অভাবের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো আলাদা করে নোট ডাউন করে ফেলবা। যদি তুমি নোট ডাউন করো তোমার জিনিসটা পরবর্তীতে পড়তে ইজি হবে, ঠিক আছে। যেমন আয়রনের অভাবে কি হয়, পাতার যে উদ্ভিদের যে কাণ্ড সেটা দুর্বল এবং ছোট হয়ে যায়। যেটা কাণ্ড দুর্বল ছোট হয়ে যায়, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসছে। দ্যাটস আমি তোমাদের জিনিসগুলো দাগায় দিচ্ছি। সালফার, সালফারটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ সালফারের ক্ষেত্রে একটা আলাদা রোগের নাম আছে। সেই রোগের নামটা কি, ডায়াবেক, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডায়াবেক বলে, ঠিক আছে। এই জিনিসটা কি, সেটা হচ্ছে দেখো, সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন এবং ভিটামিনের গাঠনিক উপাদানে শুধু নয়, একই সাথে এটি কোষের সরি পানির সমতা রক্ষা করে। তাহলে আমরা বুঝতে পারছি সালফার হচ্ছে কিসের গাঠনিক উপাদান, প্রোটিন, হরমোন এবং ভিটামিন এগুলার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রোটিন বললাম না ভাইয়া, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটিন আছে, ঠিক আছে। প্রোটিনের বিভিন্ন রকম নাম আছে, লাইক সিস্টিন আছে, আর্জিনিন আছে, হিস্টিডিন আছে, মানে বিভিন্ন রকম প্রোটিনের নাম আছে, কিন্তু এগুলো অ্যামাইনো অ্যাসিডের নাম আর কি। সো এই যে প্রোটিন, এগুলো আবার বিভিন্ন রোগগুলোর সাথে কি যুক্ত, আমাদের কি সালফার যুক্ত, যেমন সিস্টিন এটার সাথে সালফার যুক্ত থাকে। সো যখন আমি তাহলে ইজিলি বলতে পারতেছি, তাহলে বিভিন্ন রকম প্রোটিনের গাঠনিক উপাদানকে আমাদের সালফার, এবং এটা কোষের মধ্যে কি তৈরি করে, পানির সমতা রক্ষা করে। আচ্ছা, এই দেখো সালফারের অভাবে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্ষতে আসবে কিংবা কতে আসবে, পাতাটা হালকা সবুজ হবে, দেখো এগুলো আলাদা মাথায় রাখবা, পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা দিবে, ঠিক আছে। কচি পাতায় এটা বেশি হবে এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হবে। সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, ঠিক আছে। কোথা থেকে শুরু হয়, মূল, এদিকে কাণ্ড এবং কি পাতার শীর্ষ, এটা থেকে উদ্ভিদের সিরিয়ালি টিস্যুগুলো মারা যেতে থাকে। যে জিনিসটাকে আমরা কি বলি, ডায়াবেক বলি। কি বলি, ডায়াবেক বলি, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা খতে কিংবা কতে অবশ্যই আসবে, ঠিক আছে। অথবা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সালফার, সালফারটা ভালো করে পড়বা, ঠিক আছে। এবার আসি বোরন। বোরন বলছিলাম কি করতেছিল, চিনি পরিবহন নিয়ন্ত্রণ করতেছে। বোরনের একটাই আছে, সেটা হচ্ছে সেটা কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে। কোথায়, কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে। দ্যাটস ওয়াই যদি আমি বোরনের অভাব হয়, তার মানে কি কোষের দৃঢ়তা কমে যাচ্ছে, তাই না। কোষ প্রাচীর তো কি করে, কোষকে দৃঢ়তা প্রদান করে। আচ্ছা, তারপর বোরন থেকে তুমি যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে বিপাক ক্রিয়ায় বিভিন্ন বিক্রিয়ায় এই নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে। কার রয়েছে, বোরনের রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা পড়তে হবে না, কচি পাতা বৃদ্ধির সবার ক্ষেত্রে হবে, ঠিক আছে। এই যে দেখো, ফুলের কুড়ির জন্য ব্যাহত হয়, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা 2-3 বার আসছে এমসিকিউ হিসেবে, এটা 2-3 বার আসছে। ফুলের কুড়ির জন্য ব্যাহত হয়ে নিচের কোনটির কারণে, কোন খনিজ লবণের কারণে, আনসার কি হবে, বোরনের কারণে। পারবো, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া বুঝতে পারছি আমরা
উদ্ভিদের খনিজ পুষ্টি কি আমরা পুরোপুরি ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন ভাই আমাদের মোটামুটি এই টপিকটা তো শেষ হয়েছে, এখন পরবর্তী টপিকে আমরা কি পড়বো? উদ্ভিদেরটা তো শেষ, এখন আমরা কারটা পড়বো? প্রাণীরটা পড়বো। এখন আমরা প্রাণীর খনিজ পুষ্টি পড়বো, অথবা প্রাণীর কি কি পুষ্টি দরকার এগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।